শহীদ মিনারে এনসিপির সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্র দলের সমাবেশ। হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণার দিন ২৪-এর ৩ আগস্ট। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের জমায়েত। জুলাই মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। জড়িতদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। আগামীকাল থেকে ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে জমা দেয়া বাধ্যতামূলক, এনবিআর এর বিজ্ঞপ্তি। বিমানের টিকিটের অনলাইন প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা, ৩ কর্মী গ্রেপ্তার। বিরতিহীন ১ ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বিকালে এই ইশতেহার পাঠ করবেন। এনসিপির ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে এসব তথ্য জানানো হয়। দেশের সব জেলা থেকে এনসিপির নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ জনগণকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। এক দফা ঘোষণার ১ বছর পূর্তিতে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের বাস্তবায়ন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং নতুন সংবিধানের দাবিতে এই ইশতেহার ঘোষণা হবে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন। কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই সমাবেশ। এরই মধ্যে সমাবেশের সব প্রস্তুতি শেষ করেছে দলটি। কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদির ওপর একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। এদিকে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ডিএমপি। তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি সকালে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগ মোড়ে সমাবেশের আয়োজন করেছে ছাত্রদল। দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। সমাবেশে যোগ দিতে সকাল থেকে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকা এখন নেতাকর্মীদের পদচারণায় মুখর। জানা গেছে, দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সমাবেশকে ঘিরে রাজধানী জুড়ে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছে ডিএমপি। আজকের দিনে যদি জনগণ রাজপথে নেমে না আসতো তাহলে 5ই আগস্ট আসতো না। ছাত্রদল ছাত্র সমাজের যে প্রত্যাশা সেটা পূরণ করবেন তারেক রহমানের নির্দেশে। গণতন্ত্র প্রতিষ্ঠার যে নির্বাচন, এই নির্বাচন একটা নির্বাচনকালীন সরকারের মাধ্যমে যাতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, এটাই আমাদের প্রত্যাশা। ছাত্রদল ও এনসিপির সমাবেশ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি ছাত্র দলের সমাবেশে নিয়ে জানতে, চলে যাচ্ছি শাহবাগ এলাকায়, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, কিছুক্ষণ আগেও আপনার সাথে কথা হচ্ছিল যে আমরা তখনই দেখেছি যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশ স্থল এবং আধা ঘন্টারও কম সময় আছে মূল সমাবেশ শুরু হতে। এরই মধ্যে কি নেতাকর্মীরা এসে পৌঁছেছেন কিনা? দেখুন, শিক্ষা ঐক্য প্রগতির ঝান্ডাবাহী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের এই ছাত্র সমাবেশ কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই সমাবেশকে ঘিরে দেখছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে, কারণ দীর্ঘদিন পর ছাত্রদল এককভাবে এত বড় ছাত্র সমাবেশের আয়োজন করেছে, যেখানে যোগ দিয়েছেন ঢাকা সহ সারা দেশ থেকে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আমরা দেখেছি যে ছাত্র সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে
এই শাহবাগ মোড়ে জড়ো হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরপরে সকাল থেকে আমরা দেখছি যে দলের সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন, তারা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে আজকের এই ছাত্র সমাবেশকে সফল করা যায় সেই দিক নির্দেশনা দিচ্ছেন মঞ্চ থেকে। এবং যখন আনুষ্ঠানিকভাবে শুরু হবে তখন ধাপে ধাপে জেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে এবং কেন্দ্রীয় নেতারা, সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এরপর বক্তব্য রাখবেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও আজকের এই ছাত্র সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকের এই ছাত্র সমাবেশকে ঘিরে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই শুরুতেই যে কর্মসূচি নেওয়া হয়, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে 36 দিনের যে কর্মসূচি নেওয়া হয় সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকের এই ছাত্র সমাবেশ। এই সমাবেশের শুরুতে ভেন্যু অর্থাৎ জায়গা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে করার, কিন্তু আমরা জানি যে ছাত্রদল তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনসিপির অনুরোধের প্রেক্ষিতে। এনসিপিও কেন্দ্রীয় শহীদ মিনারে আজকের দিনে একই সময় কর্মসূচির ডাক দেয় এবং এরপরে ছাত্রদল নেতাদের কাছে এনসিপি অনুরোধ জানায় তাদের কর্মসূচির যে স্থল সেটি পরিবর্তন করার জন্য। যদিও ছাত্রদল সংবাদ সম্মেলনে দাবি করেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েছিল, তারা কেন্দ্রীয় শহীদ মিনারেই তাদের আজকের এই ছাত্র সমাবেশ করবে, কিন্তু এনসিপির আবেদনের অনুরোধের প্রেক্ষিতে তারা তাদের জায়গা পরিবর্তন করেছে এবং সংবাদ সম্মেলনে ছাত্রদল দাবি করেছে তারা রাজনীতিতে যে একটি নতুন উদাহরণ সৃষ্টি করলেন, তাদের অনুমোদিত জায়গা থেকে তারা আরেক সংগঠনের অনুরোধে তারা জায়গা ছেড়ে দিলেন, এটি যাতে ভবিষ্যতে রাজনীতিতে দৃষ্টান্ত হয়ে থাকে এবং এই দৃষ্টান্ত যাতে সব দল অনুসরণ করে। অর্থাৎ ছাত্রদলের নেতারা বলছেন তারা সহ অবস্থানের রাজনীতিতে বিশ্বাসী এবং সামনের দিনে ক্যাম্পাসগুলোতে যাতে ছাত্র রাজনীতিতে কোনো ধরনের হানাহানি বিভেদ না থাকে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই কাঁধে কাঁধ রেখে এক কাতারে যেভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক একইভাবে যাতে ভবিষ্যতেও দেশ ও মানুষের স্বার্থে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন যারা আছে ছাত্র রাজনীতি করে তারা যাতে এক হয়ে রাজপথে থাকতে পারে সেই প্রত্যয় তারা জানান এবং সেই আহ্বানও তাদের সহ রাজনৈতিক দল ক্যামেরার চোখে, ড্রোনের চোখে যত দূর দেখতে পাচ্ছি শুধু মানুষ আর মানুষ, অর্থাৎ কানায় কানায় পরিপূর্ণ। আপনার কাছে একটু জানতে চাই, রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস, সেক্ষেত্রে শাহবাগ এবং কেন্দ্রীয় শহীদ মিনারের মতো জায়গায় বড় দুটি সমাবেশ হচ্ছে, যান চলাচলের কি পরিস্থিতি? দেখুন, ছাত্রদলের এই ছাত্র সমাবেশকে কেন্দ্র করে যখন এনসিপি কে শহীদ মিনার ছেড়ে দিয়ে শাহবাগ মোড়ে আসলো ছাত্রদল, এরপরই তারা আনুষ্ঠানিকভাবে জনগণের যে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে যে আজকে বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই শাহবাগ সহ আশপাশের এলাকায় যেসব সড়কে যান চলাচল করতো সেসব যান চলাচল অন্য সড়ক দিয়ে করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই মোতাবেক আমরা দেখেছি যে শাহবাগের যে মূল পয়েন্ট, এই মূল পয়েন্টে ছাত্রদল তাদের সমাবেশের মঞ্চ করেছে এবং এখানে জরুরি সেবা অর্থাৎ অ্যাম্বুলেন্স, অর্থাৎ বেশ কয়েকটি বড় বড় হাসপাতাল রয়েছে শাহবাগ এলাকাতে। বারডেম হাসপাতাল রয়েছে, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এলাকাতে। এইসব এলাকায় যেসব অ্যাম্বুলেন্স বা রোগীবাহী গাড়ি আসছে সেগুলি যাতে নির্বিঘ্নে তাদের যে নির্ধারিত হাসপাতাল বা চিকিৎসা সেবা নিতে যেখানে যাবে সেখানে পৌঁছে দেওয়ার জন্য ছাত্রদলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। যদিও আমরা যে বিষয়টি দেখেছি যে এই কর্মদিবসে এত বড় কর্মসূচি এটি কিন্তু খুব কমই করে থাকে বিএনপি বা ছাত্র দল বা রাজনৈতিক দলগুলো। ইদানিং আমরা এই বিষয়টি লক্ষ্য করছি তারা কর্মদিবসে তাদের এই বড় কর্মসূচি কম করে থাকে, কিন্তু ছাত্রদল আজকে এই ছাত্র সমাবেশ ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে গত বছরের এই দিনে অর্থাৎ 3 আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতনের দাবিতে ছাত্র জনতা সব এক কাতারে রাজপথে নেমে এসেছিল, যে কারণে তারা এই দিনটিকে বেছে নিয়েছে। 3 আগস্ট যে ছাত্র অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, জনগণের অভ্যুত্থান ঘটেছিল সেই দিনটিকে তারা স্মরণ করতে মূলত আজকের এই দিনটিকে বেছে নিয়েছে। সেটি আসলে আজকের দিনে অর্থাৎ
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারে পড়ে গেছে, যে কারণে ছাত্রদলের পক্ষ থেকে মঞ্চ থেকেও বারবার দুঃখ প্রকাশ করা হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে যাতে মানুষের দুর্ভোগ কিছুটা কমানো যায় এর জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং যানবাহন যে চলাচল করছে সেগুলোকেও ডাইভার্সন করে অন্যান্য সড়ক দিয়ে চলাচলের জন্য পাঠানো হচ্ছে। আজকের এই ছাত্র সমাবেশ থেকে ছাত্রদলের নেতারা ঘোষণা দিচ্ছেন তারা সামনের নির্বাচনে বিএনপি যাতে জনগণের ম্যান্ডেট বা জনগণের যে ভোটাধিকার সেটি নিশ্চিত করে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে আগামীতে বিএনপি যাতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে সেই জন্য ছাত্রদল রাজপথে থাকবে। মাহমুদ শরীফ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা একটু এবারে এনসিপির সমাবেশের খবর জেনে আসি। সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী নূরে আলম। নূরে আলম, এই মুহূর্তে এনসিপির সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের ভিড় কেমন চোখে পড়ছে, যদিও বেশ কয়েক ঘন্টা পরে শুরু হবে এনসিপির মূল সমাবেশ? 4টার সময় জাতীয় নাগরিক পার্টির সমাবেশ অনুষ্ঠিত হবে, তাই এখন পর্যন্ত নেতাকর্মীর উপস্থিতি তেমন একটা চোখে পড়ছে না। তবে 3টার পর থেকে নেতাকর্মীর উপস্থিতি বাড়বে বলে মনে করা হচ্ছে। আর সেই সঙ্গে জানিয়ে রাখি, আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গত বছরের 3 আগস্ট এক দফা দাবি ঘোষণা করা হয়। সেটি ছিল দফা 1, খুনি হাসিনার পদত্যাগ। এমন দাবি এই শহীদ মিনার থেকে ঘোষণা করা হয়েছিল এবং সেই দিবসটিকে এক দফা দিবস হিসেবে আজকের উদযাপন করার জন্য সকল রাজনৈতিক দল কর্মসূচি গ্রহণ করেছে। আমরা দেখছি যে শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হচ্ছে এবং এখানে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কর্মসূচি পালন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত বছর এক দফা দাবি ঘোষণা করা হয়। তারপরে আমরা দেখি যে 3 তারিখে এক দফা দাবি ঘোষণার পরে বলা হয়েছিল রোড টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল 6 আগস্ট। সেই কর্মসূচি 4 তারিখে আবার এগিয়ে 5 আগস্টে নিয়ে আসা হয় এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় এবং অবসান হয় 15.5 বছরের স্বৈর শাসনের। আমরা কথা বলেছিলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, তারা এখন বিভিন্ন দলে চলে গিয়েছে। আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের একটি বড় অংশ এখন জাতীয় নাগরিক পার্টিরও নেতৃত্ব দিচ্ছেন। এর বাইরে আমরা দেখছি গণতান্ত্রিক ছাত্র সংসদে রয়েছে তারা, সেই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলেও তারা অনেকেই চলে গিয়েছেন, যার যার দলে চলে গিয়েছেন। আর গত বছর যখন 3 আগস্ট কর্মসূচি ঘোষণা করা হয়, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের সকল মত দলের নেতাকর্মীরা সেই সমাবেশে অংশ নিয়েছিল এবং সেই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং গণ অভ্যুত্থান সফল করেই তারা ঘরে ফিরেছিল। আমরা দেখেছি 5 আগস্ট যখন হাসিনার পতন হয়, এর সেই দিনটিকেও এই বছর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং আজকে যে 3 আগস্ট এক দফা দাবি ঘোষণার দিন, এই দিনেও নানা সরকারি অথবা রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি নিচ্ছেন। আর গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট আমরা যদি সেটি একটু বলি, কাছাকাছি দূরত্বে আরো একটি বড় সমাবেশ হচ্ছে, আপনি জানেন। সেই সব সার্বিক দিক বিবেচনা করে আপনার চোখে নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়েছে? কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি যখন আসছিলাম আমরা দেখেছি যে মৎস্য ভবন থেকে শুরু করে এই শাহবাগ পর্যন্ত পুরোটাই নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। আর এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে আমরা দেখছি যে শিক্ষা ভবন, হাইকোর্ট চত্বরের সামনে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন এবং শহীদ মিনারে পুলিশের ক্যাম্প করা হয়েছে। বলা চলে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জানা গেছে এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে এই কয়েকদিন অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত যে কোনো ধরনের নাশকতার চেষ্টা চালাতে পারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, এই ধরনের বিভিন্ন গোয়েন্দা তথ্য রয়েছে। তাই এমনিতেই গত কয়েকদিন ধরে রাজধানী জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আজকে যেহেতু এক দফা ঘোষণার দিন, তাই আজকের আরো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি যদি একটু গণঅভ্যুত্থানের সেই প্রেক্ষাপটে একটু বলি, গত বছরের 5 জুন হাইকোর্ট থেকে যে কোটা বাতিলের যে প্রজ্ঞাপন ছিল সেটিকে বাতিল করে দেওয়া হয়। এরপরই
সেই 5 জুন শিক্ষার্থীরা আন্দোলনে মাঠে নামে। তারপরে ঈদের ছুটি ছিল, পরবর্তীতে 1 জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনে নামে, লাগাতার আন্দোলন কর্মসূচি চালায় এবং 16 জুলাই যখন হাসিনার নির্দেশে, স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে আবু সাইদ, ওয়াসিম সহ 6 জন শহীদ হন, এরপরই এই কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং সেই গণ অভ্যুত্থান 3 আগস্ট এসে এক দফা দাবিতে আসে। আর 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতন হয় এবং এই পতনের জন্য প্রায় সহস্রাধিক মানুষ রক্ত দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে এবং এখনো অনেক জুলাই যোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, অনেকে এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি। এবং জুলাইয়ের যে 36 দিন, গণ অভ্যুত্থানের যে 36 দিন, সেই 36 দিনে অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছেন এবং তারা সেই গুমের ভয়াবহ স্মৃতি নিয়ে এখনো দিন পার করছেন। তো বলা চলে যে ছাত্র জনতা যেটি বলছেন, আগামীর বাংলাদেশে রাজনৈতিক মতবিরোধ থাকবে, কিন্তু দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে এবং কোনো ধরনের মারামারি, হানাহানির রাজনীতি আর এই দেশে তারা দেখতে চান না। কোন স্বৈরাচারের রাজনীতি আর এই দেশে দেখতে চান না। মানুষের ভোটাধিকার যাতে নিশ্চিত হয়, মানুষ যাতে 5 বছর পর পর তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটি নিশ্চিত করতে চান এই ছাত্র জনতা। এবং যে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য এই গণঅভ্যুত্থান হয়েছে, সেই বৈষম্যহীন সমাজ এই দেশে গড়ে উঠুক, এমনটাই প্রত্যাশা ছাত্র জনতার। নুর আলম, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দিচ্ছেন জুলাইয়ে আহত একজন। এর আগে বেলা 11টার দিকে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের শুরুতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সূচনা বক্তব্যে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে অপরাধের প্রমাণ এতটাই স্পষ্ট ও শক্তিশালী যে বিচারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকবে না। এদিকে সকালে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে আনা হয় ট্রাইব্যুনালে। জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এটি। এতে শেখ হাসিনা ছাড়াও আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই ট্রাইব্যুনালে প্রমাণ করবে যে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন ও নির্যাতনের লক্ষ্যে টার্গেট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য দলের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ যারা এই আন্দোলনে অংশ নিয়েছিল তাদের উপর নানাবিধ হামলা, নির্যাতন, দমননীতি, গণগ্রেপ্তার, আইনি হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, সহিংসতা চালায়। আমাদের সামনে যে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ ঘটেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, যে ইতিহাসের নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। সেই সর্বোচ্চ শাস্তিটা আমরা চাই আইনি পরিকাঠামোয়। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, অতি গুরুত্বপূর্ণ এই মামলায় আজ একজন আহত, জুলাই আন্দোলনে আহত একজন সাক্ষী দিয়েছেন। তাকে আসলে কি কি বিষয় জিজ্ঞেস করা হয়েছে আর কি কি বিষয় উঠে আসলো নতুন করে, বিস্তারিত জানাবেন। জি দেখুন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মূল মামলা যেটি, এবং আপনি যেমন খবরটা বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এটি, কারণ এটার মূল আসামি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, যিনি নিজেই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তার অপরাধ স্বীকার করে নিয়ে রাজসাক্ষী হয়েছেন। তিনিও কিন্তু ট্রাইব্যুনালের বসে আছেন এই মুহূর্তে, তিনি পুরো সাক্ষী শুনছেন, সাক্ষী কি বলছেন তার সাক্ষ্যে। তো দেখেন, তা যে সাক্ষ্য গ্রহণে যখন সাক্ষী নেওয়া হয় তখন কিন্তু আজকে একজন ব্যক্তি
এতক্ষণ ধরে তিনি সাক্ষী দিয়েছেন এবং সেই সাক্ষী চলাকালীন সময় তিনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। মোটা দাগে যদি সেই বিষয়টিকে আমি বলি, সেটি হচ্ছে যাত্রাবাড়ি এলাকায় কি ধরনের নৃশংসতা হয়েছিল 5 আগস্ট এবং তার আগে 18-19 জুলাই, এই পুরো ঘটনাটা কিন্তু তিনি তুলে ধরেছেন। তার যে নাম পরিচয় ট্রাইব্যুনালের নির্দেশনার কারণে আমরা সরাসরি বলতে পারছি না, কিন্তু তিনি একজন জুলাইতে যেই নৃশংসতা হয়েছে তার অন্যতম সাক্ষী এবং নিজে ভুক্তভোগী, তার অঙ্গ হারিয়েছেন তিনি, তার নাক মুখ বিকৃত হয়ে গেছে। তো সেই ব্যক্তি তিনি এখানে সাক্ষ্য, এখনো কিন্তু তার সাক্ষ্য গ্রহণ শেষে এখন তার আসামি পক্ষ তার জেরা করছে। তিনি সেখানে বলেছেন যে খুব কাছ থেকে যাত্রাবাড়িতে সেদিন পুলিশ তার মাথা, যখন তিনি যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে, ফ্লাইওভারের যে পিলারের পেছনে লুকিয়েছিলেন, সেই সময় তার মাথা হালকা দেখতে পাওয়ায় যাত্রাবাড়ি থানার পুলিশ তার মাথা টার্গেট করে একজন গুলি করে এবং তিনি ভাগ্যক্রমে সেটি মাথায় না লেগে তার মুখমণ্ডলে অর্থাৎ নাক মুখ সহ সেখানে আঘাত করে সেই তাজা গুলি, এবং যার কারণে তাৎক্ষণিকভাবে তিনি বলছিলেন যে আমি ছটফট করছিলাম, এবং সেই সময় তার এক সহযোদ্ধা যারা সেখানে আন্দোলন করছিলেন তারা সেখানে এসে তার মোবাইল থেকেই কিন্তু সেই ভিডিও করে, তিনি যে নাক মুখ বিকৃত হয়ে গেছে, একেবারে গুলির সাথে সাথে কিন্তু তার নাক মুখের একটি অংশ উড়ে যায়, সেই ভিডিও এখানে ট্রাইব্যুনালে কিছুক্ষণ আগে সেটি প্রদর্শন করা হয়েছে। সেখানে বিচারকরা, সেখানে আইনজীবীরা, আসামি পক্ষের আইনজীবীরা যারা ছিলেন সবাই সেই ভিডিও দেখেছে, এবং যে ভিডিও দেখানো হচ্ছিল আমরা দেখছিলাম যে অনেকে আসলে ওই নৃশংসতার দৃশ্য সেটি দেখতে পারেনি, খুব দ্রুত সেটি দেখে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং তার পুরো সাক্ষ্য গ্রহণ চলে। এখন আসামি পক্ষ অর্থাৎ শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার যাকে নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেন, তিনি এই প্রথম সাক্ষীকে তিনি জেরা করছেন। তার যে প্রশ্ন আছে, তিনি যে সাক্ষী দিয়েছেন তার বিরুদ্ধে, দেখুন সাক্ষ্য গ্রহণের একেবারে শেষের দিকে প্রথম সাক্ষী যিনি দিয়েছেন তিনি কিন্তু স্পষ্টতই বলেছেন যে এই হাজার হাজার মানুষকে শহীদ করা, আহত করা এবং তার নিজে যে নৃশংসতার শিকার হয়েছেন এর জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আইজিপি এবং আসাদুজ্জামান খান কামাল এবং তার ভাষায় কাউয়া কাদের এই শব্দটি তিনি ব্যবহার করেছেন, এবং এই শব্দটি লেখা হবে কিনা সেখানে অনেক আলাপ আলোচনা চলছিল। পরে সেটিকে লেখা হয় কাউয়া কাদের এবং তার পাশে ব্র্যাকেটে লেখা হয় সাবেক যেই যোগাযোগ মন্ত্রী ছিলেন সড়ক পরিবহন ওবায়দুল কাদের, সেটি ব্র্যাকেটে লেখা হয়। তো তিনি এই ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন। এখন এই যেই সাক্ষ্য গ্রহণের এই প্রক্রিয়া কিন্তু টানা চলবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1973 যে অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী এটি টানা চলবে এবং এখানে কোনো ধরনের বিরতি দেওয়ার সুযোগ নেই। যদি বিরতি দিতে হয় সেটি ট্রাইব্যুনালকে উল্লেখ করতে হবে অথবা ট্রাইব্যুনালের কাছে সেই সময় আবেদন করতে হবে, এবং সেই হিসাব করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি সম্প্রতি বেশ কয়েকটি প্রোগ্রাম এবং আমাদেরকেও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার কিন্তু রায় পাওয়া যাবে, অর্থাৎ চূড়ান্ত রূপ দেখা যাবে। তো সেই হিসাবে তিনি শেখ হাসিনার মামলাটি সরাসরি উল্লেখ না করলেও বোঝা যাচ্ছে যে যদি এই সাক্ষ্য গ্রহণ টানা চলতে থাকে, সেখানে আসামি পক্ষর এবং আমাদেরকে বিভিন্ন সময় যে প্রশ্নের উত্তরে চিফ প্রসিকিউটর সহ অন্যরা বলেছেন যে 25 থেকে 30 জন গুরুত্বপূর্ণ সাক্ষীকে তারা এখানে উপস্থাপন করবেন। তো সেটি হলে কিন্তু ডিসেম্বরের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম শেষে রায় দেখা যাবে, তেমনটি ধারণা পাওয়া যাচ্ছে। এখন সাক্ষ্য গ্রহণের শেষে জেরা চলছে, কিছুক্ষণ পরে এখানে ব্রিফিং করা হবে এবং ব্রিফিংয়ে আরও বিস্তারিত যদি কোনো বিষয় সেখানে সন্দেহ হয়ে থাকে বা সাক্ষীর সাথে কোনো ধরনের অমিল থেকে থাকে, নিশ্চয় আসামি পক্ষে অর্থাৎ সেখানে শেখ হাসিনার পক্ষে যে স্টেট ডিফেন্স লয়ার আছে তিনি সেটি ব্রিফিংয়ে তুলে ধরবেন, আমরা তখন আরও বিস্তারিত জানতে পারবো। জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ। 4 আগস্ট থেকে ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কিছু ব্যতিক্রম ছাড়া দেশের সব ব্যক্তি করদাতাকে ওয়েবসাইটের মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে। রবিবার এক বিজ্ঞপ্তিতে নতুন আদেশের কথা জানায় এনবিআর। বিজ্ঞপ্তিতে বলা হয় 65 বছর বা তার বেশি বয়সী প্রবীণ শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা এই আদেশের বাইরে থাকবেন। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং মৃত করদাতার পক্ষের আইনগত প্রতিনিধিরা এই নিয়মের বাইরে থাকবেন। আদেশে আরও বলা হয়, ই রিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যার কারণে রিটার্ন জমা দিতে না পারলে 31 অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করা যাবে। এনবিআর বলছে, কর ব্যবস্থা ডিজিটাল ও স্বচ্ছ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি করদাতাদের হয়রানি কমানো ও সেবার গুরুত্ব মান বাড়ানোই অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার মূল লক্ষ্য।
বিমানের টিকিটের অর্থ লোপাটের ঘটনায় ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত 3 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট শত কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে বলে অভিযোগ ওঠে। শনিবার থেকে বন্ধ পাওয়া যাচ্ছে প্রতিষ্ঠানের অফিস ও ওয়েবসাইট। কর্মকর্তাদের অভিযোগ, প্রতিষ্ঠান বন্ধ করে মালিকপক্ষ দেশ ছেড়েছে। এতে গ্রাহক ও সরবরাহকারীদের টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 2017 সালে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট। দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং ও ভিসা সেবা দেয় তারা। কম খরচে সহজে টিকিট বুকিংয়ের সুবিধার কারণে প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে ওঠে। সকালবেলায় হঠাৎ করে আমরা দেখতেছি যে আমাদের পোর্টালে ঢুকতে পারতেছি না। তখন ওনাদের অফিসে আসি, দেখি যে ওনারা পলাতক, ওনারা নাই। ওনাদের অফিসার আর যারা ছিল তাদের সাথে কথা বলে আমাদের যারা সবাই ছিল সবাই মিলে আমরা একটা মামলা দিছি। গভর্নমেন্ট এটার বিরুদ্ধে ওইভাবে অ্যাকশন নেয় না, এটার প্রতিকারও হয় না। মাঝখান দিয়ে ভুক্তভোগী হয় যারা এটার সাথে যুক্ত থাকে কোনো না কোনোভাবে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা দেখবেন, নৈশ প্রহরীদের বেঁধে রেখে নাটোর সুগার মিলে ডাকাতি, ট্রাক ভরে নিয়ে গেছে যন্ত্রপাতি। 3 মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে কাপ্তাই হ্রদে মাছ ধরা। মধ্যরাত থেকে কর্মচঞ্চল জেলে পাড়া। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় আবারও নদী ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে পদ্মা পাড়ের প্রায় 3 কিলোমিটার কৃষি জমি পদ্মায় বিলীন হয়ে গেছে। এতে করে ভাঙন আতঙ্কে রয়েছে নদী পাড়ের কয়েকশো পরিবার। ঝুঁকির মুখে পড়েছে স্থানীয় কবরস্থান, ঈদগাহ মাঠ। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে স্রোত ও ঢেউয়ে রাজবাড়ীর গোয়ালন্দর ছোট পাকলা, দেবগ্রাম ও দৌলদিয়া ইউনিয়নের 3 কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে 50 বিঘা ফসলি জমি। হঠাৎ ভাঙনে দিশেহারা পদ্মা পাড়ের কৃষকরা। কেউ হারিয়েছেন পাট, কেউ বা ধান আর পটলের ক্ষেত। ঝুঁকিতে রয়েছে স্কুল, কবরস্থান, মসজিদ ও শতাধিক বসতবাড়ি। কয়েকদিন ধরে ভাঙতেছে, মেলা ভেঙে গেল। এখন আল্লাহ যে কোন জায়গায় আমাকে নিবি আর কোন জায়গায় আশ্রয় পাবো আর উপায় নাই। গতবার কিছু দিয়ে ব্যাগ ফেলা যে জায়গা ভাঙে নাই, এবার ভাঙন এই পাশে 2 পাশে ভাঙতেছে। গত বছর মুন্সিবাজার এলাকায় জিও ব্যাগ ফেলায় সেখানে ভাঙন থেমে যায়। যেখানে জিও ব্যাগ নেই সেখান থেকে ভাঙন শুরু হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। জিও ব্যাগ ফেলা যেন এই নদীটা মোটামুটি শাসন করার একটা ব্যবস্থা করে, যাতে আর না ভাঙে। দ্রুতই ভাঙন রোধে কাজ শুরু করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নদী ভাঙন কবলিত স্থানের তথ্য সাথে নিয়ে মাঠ পর্যায়ে সাইট পরিদর্শন করে আমরা ঊর্ধ্বতন দপ্তরকে সঙ্গে সঙ্গে অবহিত করছি। ঊর্ধ্বতন দপ্তর থেকে কাজের প্রশাসনিক অনুমোদন পেলে আমরা মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন। গত বছরও মুন্সিবাজার এলাকায় ভাঙনে 4টি বসতবাড়ি সহ 40 বিঘার মতো ফসলি জমি নদীগর্ভে হারিয়ে গেছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 8 নৈশ প্রহরীকে বেঁধে রেখে নাটোর সুগার মিলের প্রায় কোটি টাকার যন্ত্রপাতি ও মালামাল লুট করেছে সশস্ত্র ডাকাত দল। শনিবার রাতে ট্রাকে করে 20 থেকে 25 জনের ডাকাত দল হামলা করে কারখানায়। ডাকাতির পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডাকাতির ঘটনায় দায়িত্ব অবহেলায় সাব্বির আহমেদ ও বদরুদ্দিন বেগ নামে 2 জন চুক্তিভিত্তিক নিরাপত্তা প্রহরীকে অব্যাহতি দেওয়া হয়। শনিবার দিবাগত রাত 1টার দিকে নাটোর সুগার মিলে প্রবেশ করে 20 থেকে 25 জনের ডাকাত দল। অস্ত্রের মুখে গেটের নৈশ প্রহরীর হাত পা বেঁধে ফেলে তারা। মিলের ভেতরে দায়িত্বরত আরও 7 নৈশ প্রহরীকে মারধর করে বেঁধে রাখে ডাকাতেরা। রাতভর মিলের বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি ট্রাকে করে নিয়ে যায় ডাকাত দল। ভোরে এক নৈশ প্রহরী বাঁধন খুলে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডাকাতির ঘটনা জানান। হাবিলদার রাউনে গেল, আমি আবার মোবাইল করলাম, দেখি মোবাইল বন্ধ। আর এক সাথে কাছে মোবাইল করলাম, তো ওমে বন্ধ। মানে কী ব্যাপার, মনে হয় চার্জ টার্জ নাই। পরে দেখি যে এক এক করে কেউ নাই। এখন ওই দেখি 7-8 জন চলে আসলো। বাসি দেওয়াতে রাগ করে ওরা আমার বাসিটা কাটে নিছে।
নেওয়ার পরে আমাকে একটা আমাকে এই জায়গায় একটা ঘুষি মারিছে। ওদিকে জঙ্গল থেকে এসে আর গলা হাসি ধরলো। খবর পেয়ে কর্মকর্তারা কারখানায় আসার পর পুলিশে খবর দেন। কর্তৃপক্ষ বলছে প্রায় 90 লাখ টাকার মালামাল ও যন্ত্রপাতি নিয়ে গেছে ডাকাতেরা। সিভিল ইঞ্জিনিয়ার দপ্তর, তারপরে ডিসিএমই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ওয়ার্কশপ সবখানে হাত দিছে। সব ড্রয়ার ভাঙছে, খুলছে, যেগুলো লক করা ছিল সে ভাঙছে এবং ফাইলপত্র কাগজপত্র উল্টোপাল্টা করছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত ও তথ্য সংগ্রহ করেছে পুলিশ। এই ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রকৃত ঘটনা কি ছিল, কারা জড়িত সেটা আমরা শীঘ্রই বের করতে পারবো। আমাদের হেফাজতে নিচ্ছি আমরা কয়েকজনকে, কিন্তু আমরা একটু তদন্তের সাথে আমরা এখন ডিসক্লোজ করতেছি না। মিলের কেউ ডাকাতির সঙ্গে জড়িত কিনা সেটি তদন্ত করছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে শনিবার রাত 2টার দিকে। টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের আব্দুস সোবাহানের বাড়িতে এই ঘটনা ঘটে। রাতে ডাকাত দল ওই ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, হাত পা ও মুখ বেঁধে প্রায় লক্ষাধিক টাকা ও 1 ভরি স্বর্ণালংকার লুট করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতভর টহল দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এটি ডাকাতি না অন্য কোনো ঘটনা সেটি খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা। তিন মাস বন্ধ থাকার পর মধ্যরাতে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়েছে। ঝাঁকে ঝাঁকে মাছ পেয়ে খুশি জেলেরা। কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলেপাড়া ও মৎস্য অবতরণ কেন্দ্র। বেশি মাছ আসায় মৎস্য অবতরণ কেন্দ্রে দেখা গেছে উপচে পড়া ভিড়। প্রাকৃতিক প্রজননের স্বার্থে 1 মে থেকে 3 মাসের জন্য রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। মধ্যরাতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই হ্রদে মাছ ধরতে নামেন জেলেরা। প্রথম দিনে জেলেদের জালে ধরা পড়েছে চাপিলা, কাচকি, আইড়, রুই সহ বিভিন্ন প্রজাতির মাছ। প্রত্যাশা অনুযায়ী মাছ পেয়ে খুশি জেলেরা। এখন সামনে যদি আরো পরিষ্কার হয় পানি আরো মাছ আরো বাড়বে। 2-3 ঘন্টা হবে অপেক্ষা হচ্ছে, জায়গা নাই, মাছ নামাইতে পারতেছি না। রোববার সকাল থেকেই জেলার 4টি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ আনতে থাকেন জেলেরা। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত শত শত ড্রামে পৌঁছে যায় প্রায় 100 টন মাছ, যা পরে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। মাছের সাইজটা একটু ছোট আর একটু বড় হয়ে যাবে, কিন্তু আশা করা যায় সারা বছর এই মাছটা এভাবে আসবে। আজকে মাছ ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য জায়গায় বাংলাদেশের জেলার মধ্যে পৌঁছাবো আমরা। এদিকে ব্যবসায়ীদের সুবিধায় মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে সুযোগ সুবিধা বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন বিএফডিসির কর্মকর্তারা। কাপ্তাই, মারিশা বা মহালছড়ি এই কেন্দ্রগুলোকে আর একটু ডেভেলপ করার জন্য বিভিন্ন প্রজেক্ট যেটা অনুমোদনের অপেক্ষাধীন রয়েছে। আমরা আশা করছি অতি স্বল্প সময়ের মধ্যেই ওই প্রকল্পগুলো অনুমোদন হয়ে যাবে। গত বছর কাপ্তাই হ্রদ থেকে 8,500 মেট্রিক টন মাছ পাওয়া গেছে, যা থেকে 19,65 লাখ টাকার রাজস্ব আদায় করে মৎস্য উন্নয়ন কর্পোরেশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ সবাইকে।